আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে আমরা চলে আসলাম কেমিস্ট্রির অধ্যায় 3, যেটা সেই অধ্যায় 3-এর একবারে লাস্ট ক্লাসে। আজকে একবারে থিওরিটিক্যাল কথাবার্তা হবে কিছু, যেগুলো সাধারণত এমসিকিউ তে আসার চান্স অনেক 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 বেশি, এবং এছাড়া সৃজনশীলে মাঝে মাঝে আসতে পারে। ঠিক আছে, ক্লাসটা বেশি বড় হবে না। আর ক্লাসটার ভিতর যেহেতু বললাম একবার লাস্ট ক্লাস, এই ক্লাসটা আসলে গতকালকে শেষ হইতো, লাস্ট ক্লাস হতো, কিন্তু ছোট একটা ইমার্জেন্সির কারণে আমার চলে যাওয়া লাগছিল, যার কারণে ক্লাসটা এটা আরেকটা পর্বে ভাগ হয়ে গেছে আর কি। সো যাই হোক, ক্লাস তো তোমরা সবাই জানোই, যারা আই হোপ থাম্বনেল দেখিয়ে আসছো, যে এই ক্লাসগুলো মূলত এসএসসি 2025-এর জন্য হচ্ছে। ঠিক আছে, আর যেটা আমরা বলে রাখছি যে আমাদের যে সবগুলো অধ্যায়ের উপর, সবগুলো অধ্যায় বলতে মানে আমি ইম্পর্টেন্ট অধ্যায়ের কথা বলতেছি, যে সব 5টা সাবজেক্টের সবগুলো ইম্পর্টেন্ট অধ্যায়গুলোর উপর আমরা ফ্রিতে দিব তোমাদেরকে ক্লাস ইউটিউবে। সো অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখবা। আর আমরা তো আগে বলেই রাখছি, আগের ভিডিওতে বলছি যে তোমরা আমাদের ফর্ম অলরেডি আউট হয়ে গেছে। সো তোমরা যদি ফর্মটা ফিল আপ করতে চাও, মানে তোমরা যদি সেপ্টেম্বর বা অক্টোবর থেকে যে ক্লাসটা শুরু হবে আমাদের পেইড কোর্সে, সেগুলো যদি করতে চাও অবশ্যই তোমরা ওই ফর্মটা পড়তে পারো। ফর্মের সব ডিটেলস দেওয়া আছে। তাও যদি খুব শর্টে বলতে চাই, এখানে হচ্ছে কি তোমার মনে করো যে কি পুরো যে ইয়েগুলো 5টা সাবজেক্টের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো আবার রিভিশন দেওয়া হবে, এবং সেই সাথে বলতে পারো যে এমসিকিউ সলভ হবে, সিকিউ সলভ হবে, টেস্ট পেপার সলভ হবে পুরোটা। এছাড়া অনেকগুলো এক্সাম সলভ থাকবে। সো ফুল একটা প্যাকেজ। সো যদি তোমরা চাও এটা ফিল আপ করে নিতে পারো। যাই হোক, সো ইউটিউবে তো আমরা বলে রাখছিলাম যে আমরা প্রতিটা যে চ্যাপ্টার গুলো আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো 5টা সাবজেক্টের সবগুলো ফ্রিতে দিব, যাতে করে আমরা সবার হেল্প করতে পারি। সো তোমরা সাপোর্ট দেওয়ার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা করা যায় করবা। ঠিক আছে, আচ্ছা আর দেরি না করি, তোমার উপরে বোর্ডের পিছনে দেখতেছো তুমি লেখা আছে অনেকগুলো লেখা। এই লেখাগুলোই মেইনলি ইম্পর্টেন্ট, এছাড়া আর কিছু লেখা আছে বোর্ডে জায়গা হয় না দেখে লিখিনি। তো চলো দেরি না করে আমরা এটা পড়া শুরু করি। আই হোপ এই সেট থেকে মেবি দেখা যাবে নাকি কিছুটা, হ্যাঁ। সো প্রথমেই আমি জাস্ট আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ জিনিসটা কি সেটা নিয়ে বলতেছি আমি। সো তেজস্ক্রিয় আইসোটোপ, দেখো আইসোটোপ তো মূলত আমরা ছোট একটা টপিক পড়াইছি আমরা, তাই না? কারণ আইসোটোপ আছে, ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপও আছে। ঠিক আছে, মানে আইসোটোপের মধ্যে কিছু আইসোটোপ আছে যারা কি তেজস্ক্রিয়। আমরা যদি পড়তে যাই, এখান থেকে পুরোটা তো মনে আসতেছে না, আচ্ছা একটু পিছিয়ে যাই আমি। হ্যাঁ, আমরা যদি খেয়াল করি কি লেখা, যাদের আইসোটোপ স্বতঃস্ফূর্তভাবে ভেঙে আলফা, বিটা, গামা ইত্যাদি রশ্মি নির্গত করে, তাদেরকে আমরা কি বলি সাধারণত? তেজস্ক্রিয় আইসোটোপ। ঠিক আছে, এরপরে কি লিখছি আমি, চিকিৎসা ক্ষেত্রে কি কি আইসোটোপের ইউজ গুলো সেগুলো লিখছি, যেগুলো থেকে এমসিকিউ আসার চান্স অনেক 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 বেশি। ঠিক আছে, আমরা যদি খেয়াল করি আমরা কি দেখবো, যে আইসোটোপ ইউজ করে ছবি তোলা যায় ইনজেকশনের মাধ্যমে, বেসিক্যালি যে টেকনিশিয়াম, ঠিক আছে, 99 টিসি 99 শরীরে প্রবেশ করানো হয়, এবং টিসি 99 এর লাইফ টাইম সাধারণত 6 ঘন্টা, তাই এটা নিরাপদ। তার মানে আমি কি বুঝতে পারলাম এখান থেকে, যে তোমার আইসোটোপ ইউজ করে টেকনিশিয়ান যে আইসোটোপটা, সেই আইসোটোপটা মূলত প্রথমে ইনজেকশনের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করানো হয়, এবং এর ফল পরে আর কি মূলত হচ্ছে তোমার ছবি তোলার কাজে মূলত টেকনিশিয়ান ইউজ হয়, আমাদের বডিতে কোন কোন অঙ্গের ছবিগুলো তোলা যায় সেগুলো। এবং এইটা লাইফ টাইম সাধারণত মানে কি বলতে পারো যে এক্সপায়ারি টাইম, সো সাধারণত 6 ঘন্টা থাকার কারণে লাইফ টাইমটা 6 ঘন্টা পরে এটা নষ্ট হয়ে যায়। সেই কারণে আমাদের যে শরীরের কোনো ধরনের ক্ষতি হয় না, এটা আমাদের জন্য নিরাপদ। ঠিক আছে, এরপরে আসি আমরা রোগ নিরাময়। ঠিক আছে, সো রোগ নিরাময় এখানে আমরা কি দেখতে পারি, যে তোমার থাইরয়েড ক্যান্সার নিরাময় সাধারণত আয়োডিন 131 এর দ্রবণ পান করানো হয়। এই আইসোটোপ থাইরয়েডে পৌঁছায় এবং বিটা রশ্মি নির্গত করে ক্যান্সার কোষ ধ্বংস করে। তার মানে যাদের থাইরয়েড ক্যান্সার আছে তাদেরকে মূলত আয়োডিন 131 আইসোটোপ দিয়ে মিক্স করা একটা দ্রবণ খাওয়ানো হবে বেশি বেশি, যার ফলে এই দ্রবণটা তাদের থাইরয়েড গ্রন্থিতে পৌঁছাবে, এবং এর ফলে যে ক্যান্সারটা আছে সেই ক্যান্সারটা বিটা মানে আয়োডিন 131 বিটা রশ্মি নির্গত করার মাধ্যমে সেই ক্যান্সারটা ধ্বংস করে দিবে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি আমরা কি দেখবো, ইউরিডিয়াম আইসোটোপ ব্রেন ক্যান্সার ধ্বংস করে। ঠিক আছে, ইউরিডিয়াম ক্যান্সার কি ধ্বংস করে? ব্রেন ক্যান্সার। আর টিউমার নির্ণয় করতে কোবল্ট 60 ইউজ করা হয়। ঠিক আছে, কোবল্ট 60 মূলত কি কারণে ইউজ করা হয়? তোমার টিউমার নির্ণয় করতে, ঠিক আছে, বডিতে টিউমার আছে নাকি নেই সেটা নির্ণয় করার জন্য। আশা করি এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার। আর প্রতিটা ভিডিওতে যেটা বলছিলাম এটা এখনো বলবো, যে অবশ্যই চেষ্টা করবা নোট করে রাখার, কারণ নোটগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট, তোমার খুবই খুবই বেশি কাজে আসবে। আমি এই জায়গা থেকে সরে গেছি এখন। সো তোমরা যদি চাও তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো, কারণ কি আমরা এখন ডাইরেক্ট মুছে আবার সামনে আগাবো। মানে নোট করতে যদি চাও তাহলে একটা স্ক্রিনশট তুলে রাখো, এটা বেটার হবে।
আচ্ছা, আই হোপ এতক্ষণ স্ক্রিনশট তুলে ফেলছো। আমরা এটা মুছে দিই। সো এখন কথা হচ্ছে কি, আমরা তো রোগ নিরাময় ছিলাম, তাই না? এখানে মনে করো যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যে তোমার রক্তে, ঠিক আছে, রক্তে রক্তে বিভিন্ন ধরনের রোগ আছে, তার মধ্যে লিউকেমিয়া, ঠিক আছে, লিউকেমিয়া মূলত যে রোগটা আর কি, সেটা চিকিৎসাটা মূলত ফসফেট ইউজ করা হয় সেখানে, মানে ফসফেট আইসোটোপ আর কি। সো লিউকেমিয়ার চিকিৎসাতে ফসফেট 32 ফসফেট ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমরা নর্মালি যাই যে তোমার কৃষি ক্ষেত্রে, ঠিক আছে, কৃষি ক্ষেত্রে তোমার আইসোটোপ মানে কি তেজস্ক্রিয় যে আইসোটোপ, দেখো এখন আজকে আমাদের ক্লাসে আমরা যা পড়াচ্ছি মূলত সেগুলো কি তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে ডাইরেক্ট ডিটেলস, ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপ নিয়ে যেসব কথাবার্তা সেগুলি মূলত আমরা আমাদের এই ক্লাসের মধ্যে বলতেছি। সো তেজস্ক্রিয় আইসোটোপের A to Z ব্যবহারগুলো আগেই বলছি, এখনো বলতেছি, মূলত তোমার এমসিকিউ তে আসার জন্য খুবই খুবই বেশি দরকার, ঠিক আছে, মানে ইম্পর্টেন্টটা অনেক বেশি এমসিকিউ তে আসার জন্য। সো অবশ্যই অবশ্যই তোমার মনোযোগ দিয়ে ক্লাস করবার চেষ্টা করবে, এটা একটু লিখে রাখতে, লিখে রাখলে অনেক বেশি বেটার হবে, ঠিক আছে। আচ্ছা, সো নরমালি কৃষি ক্ষেত্রে যদি আমরা আইসোটোপের ইউজ বলতে যাই, তাহলে আমরা বলতে পারি যে কি, তোমার যে জমি থাকে না আমাদের কৃষি জমিগুলো, জমিতে মূলত তোমার আমাদের যে ইয়েগুলো আছে, তোমার নাইট্রোজেন, পরে হচ্ছে ফসফরাস, সেগুলো নির্ণয় করা যায়, ঠিক আছে, ফসফরাস, পরে হচ্ছে কি তোমার নাইট্রোজেনের পরিমাণ নির্ণয়, ঠিক আছে, আমি শর্টে লিখলাম পরিমাণ নির্ণয়। So, আমরা ইজিলি তোমার তেজস্ক্রিয় আইসোটোপের মাধ্যমে পরিমাণটা নির্ণয় করতে পারি। এরপরে যদি আমরা বলতে যাই, তোমার মনে করো যে কি গাইগার কাউন্টার আছে একটা, ঠিক আছে, কি গাইগার মুলার কাউন্টার, সাধারণত আমরা গাইগার মুলার কাউন্টার বলি। সো তোমার এই গাইগার মুলার যে কাউন্টারটা আছে, বেসিক্যালি এই গাইগার কাউন্টার মুলারটা ব্যবহার করে তেজস্ক্রিয় যে রশ্মি, সেগুলা ইজিলি মনে করো যে কি পরিমাপ করা যায়, শনাক্ত আর পরিমাপ করা যায়, ঠিক আছে। কম্পিউটার ব্যবহার করে তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত শনাক্ত করা যায়, এবং সেই সাথে তো পরিমাপ করা যায় কতটুকু পরিমাণ আছে, ঠিক আছে, পরিমাপ করা যায়। আচ্ছা, আই হোপ হাতের লেখা অত বেশি খারাপ হচ্ছে না, আই হোপ তোমরা বুঝতে পারতেছো। সো এইগুলোই মূলত কৃষিতে, ঠিক আছে, কৃষিতে ওরকম স্পেসিফিক ভাবে কোনো কিছু দেওয়া নেই। যেমন আমরা বলছিলাম যে তোমার রক্তের এই যে লিউকেমিয়া নির্ণয় করার জন্য যেটা আমরা বলছিলাম না, যে তোমার ইয়ে ইউজ করা হয়, নাম কি এটার, ফসফেট 32, সেম ওরকম স্পেসিফিক ভাবে কোনো কিছু বলা নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার নরমালি ওরকম তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, আসলে আমি অবশ্যই লিখে দিব। সো ক্ষতিকারক যে পোকামাকড় গুলো নিয়ন্ত্রণ করা হয়, সেটার ক্ষেত্রে আমরা যে বেসিক্যালি যেটা বলতে পারি সেটা হচ্ছে কি, আমরা তো জানি যে তোমার পোকামাকড় ধ্বংস করার জন্য সাধারণত জমিতে কিন্তু কীটনাশক ব্যবহার করা হয়, তাই না? এইসব যে কীটনাশক গুলো আমরা ইউজ করতেছি, ঠিক কতটুক পরিমাণে তোমার তেজস্ক্রিয় আইসোটোপ আর কি কীটনাশক যদি ব্যবহার করার মাধ্যমে জানা যায় যে সর্বনিম্ন কত পরিমাণ কীটনাশক একটা ফসলের জন্য বেসিক্যালি ব্যবহার করা ভালো। অনেক সময় এরকম হয় কি, আমরা জমিতে পোকামাকড় দমন করার জন্য যে কীটনাশকটা ইউজ করে ফেলি, সেটার পরিমাপটা আমরা ঠিক মতো রাখি না, তো যতটুকু দরকার হয় তার 3-4 গুণ বেশি দিয়ে ফেলি। এর ফলে কি পোকামাকড় তো ধ্বংস হয়, ঠিক আছে, কিন্তু আমার জমি যে হঠাৎ করে ছোটখাটো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা অফ হয়ে গেছিল গা। সো হয়তো বা একটু দেখতে পাচ্ছি কি অনেক কিছু চেঞ্জেস, ব্যাকগ্রাউন্ড বা ড্রেসেস চেঞ্জেস আসছে। যাই হোক, সো আমরা লাস্ট ক্লাস না আসলে মানে লাস্ট পার্ট, মানে কি যেহেতু আমি দুটোটা একসাথে জোড়া লাগাই তোমাদেরকে দিব, তো লাস্ট পার্ট পর্যন্ত আমরা যে জিনিসটা দেখছিলাম সেটা ছিল কি আমাদের কাউন্টার গান নিয়ে, ঠিক আছে, যে তোমার গাইগার কাউন্টার যেটা, সেটার সাহায্যে আমরা কি কি কাজগুলো করতে পারি, সেটাতে আইসোটোপের কি কি ব্যবহার, সেগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? সো এখন মূলত আমি কথা বলবো
ঠিক আছে। সো বেসিক্যালি এখন আমি কথা বলবো পরের যে পরবর্তী যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেগুলো নিয়ে, ঠিক আছে। সো যদি আমরা দেখি যে তোমার ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে, ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা মুছে দিলাম, ঠিক আছে, যে রক্তে লিউকেমিয়া চিকিৎসাতে 32P ব্যবহার করা হয়। আই হোপ এটা তোমরা ইয়ে করে ফেলছো, তুলে ফেলছো। সো এরপরে যদি সামনে আগে আমরা দেখতে পারি কি যে তোমার ক্ষতিকারক, ঠিক আছে, ক্ষতিকারক পোকামাকড় দমনে। ক্ষতিকারক পোকামাকড় যে দমন গুলো সেগুলোর ক্ষেত্রে যে জিনিসটা বেসিক্যালি আমরা ইউজ করবো সেটা হচ্ছে কি তোমার বিভিন্ন ধরনের কীটনাশক, ঠিক আছে। সো এই কীটনাশকের টপিকটা আমার যতটুকু মনে পড়ে, মনে হয় না যে আমি লাস্ট ক্লাসে বলছিলাম, লাস্ট বারবার লাস্ট ক্লাস কেন বলতেছি, লাস্ট পার্টে আর কি, যদি বলে থাকি সমস্যা নেই, ছোট একটু রিকেপ করে দিই যে তোমার ক্ষতিকারক যে পোকামাকড় গুলা, ঠিক আছে, ক্ষতিকারক যে পোকামাকড় গুলো সেগুলোকে তোমার দমন করার জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক ইউজ করি। তো কথা হচ্ছে কি কীটনাশক যখন আমরা ইউজ করি, সেই সময় কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবে যেটা চোখে, সেটা হচ্ছে কি তোমার কীটনাশকের সাথে আমরা কিন্তু কৃষকরা যারা গ্রামে তারা কিন্তু পরিমাণ মতো কীটনাশকটা দিতে পারে না, যার ফলে সমস্যাটা কি দেখা যায় যে তারা কীটনাশক বেশি ব্যবহার করে ফেলে বা হয়তো কম ব্যবহার করে, বেশিরভাগ সময় তারা বেশি ব্যবহার করে ফেলার কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের উপকারী যে পোকামাকড় সেগুলো নষ্ট হয়ে যায় এবং সেই সাথে ফসলেরও অনেক বেশি ক্ষতিকারক ক্ষতি সৃষ্টি হয়। যার জন্য এই কতটুকু পরিমাণ কীটনাশক দিতে হবে বা কতটুকু পরিমাণ কীটনাশক দেওয়া হয়েছে সেটার জন্য তোমার তেজস্ক্রিয় আইসোটোপ সমৃদ্ধ কীটনাশক ব্যবহারের ফলে জানা সম্ভব হচ্ছে কতটুকু পরিমাণ কীটনাশক বেসিক্যালি একটা ফসলের জন্য ইউজ করা যায়। কারণ কি প্রতিটা ফসলের জন্য সেম অ্যামাউন্ট আমরা কীটনাশক ইউজ করি না। ধরো পেটের ভিতরে যে ইয়েটা ওখানে জন্য ধরো সাপোজ কীটনাশক যদি আমি ইউজ করে থাকি ওখানের পরিমাণ হবে একটা, এখন ধরো এজ এক্সাম্পল দিলাম আমি পাট, সো পাটের মধ্যে যদি আমি এখন কীটনাশক দিই পোকামাকড় দমনের জন্য সেখানে কীটনাশক ব্যবহারের পরিমাণটা হবে অন্যরকম, ঠিক আছে। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর আমরা দিতে পারি ফসলের মান উন্নয়ন, ঠিক আছে। সো ফসলের মান উন্নয়নের যে কথাটা সেটা যদি বলতে চাই যে ফসলের বিভিন্ন মান উন্নয়নের জন্য আমরা বেসিক্যালি তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে থাকি, ঠিক আছে। তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করার ফলে কি হয় যে তোমার আমাদের যে গুণাগুণগুলো ফসলের, সেই ফসলের গুণাগুণগুলো ইজিলি আমরা বৃদ্ধি করতে পারি, ঠিক আছে। উন্নত মানের ফসল, এক কথা বলতে গেলে আমরা উন্নত মানের ফসলটা আমরা ইজিলি পেয়ে থাকি। আচ্ছা এরপরে যদি আমরা যে বিদ্যুৎ উৎপাদনে, ঠিক আছে, টপিকের নামটা লিখে রাখলাম, কি নিয়ে আমরা এখন কথা বলবো, তোমার বিদ্যুৎ উৎপাদনে আইসোটোপের ব্যবহার, ঠিক আছে। এটা খুব একটা ইন্টারেস্টিং টপিক। বিদ্যুৎ প্রবাহতে যখন আমরা আইসোটোপের ব্যবহার করতে যাই তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা ক্ষুদ্র ক্ষুদ্র যে পরমাণুগুলো আছে, ঠিক আছে, আচ্ছা উচ্চারণ একটু বলেছে, আর ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু যেগুলা সেই পরমাণুগুলোকে কিন্তু তোমার ভেঙে মানে কিছু কিছু পরমাণু আর কি বেসিক্যালি তুমি ভেঙে যদি ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুতে পরিণত করবে তাহলে একটা ফিশন বিক্রিয়া দেখা যায়, ঠিক আছে। দুটো বিক্রিয়া আছে, একটা ফিশন একটা ফিশন। সো বেসিক্যালি এখানে দেখা যায় যেটা সেটা হচ্ছে কি আমার ফিশন বিক্রিয়া। এই ফিশন বিক্রিয়া দেখা থাকলে কি হয় বেসিক্যালি প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হইতেছে আমার, আর এই তাপ শক্তিটা যখন উৎপন্ন হবে সেই তাপ শক্তিটাকে আমরা একটা জেনারেটর ব্যবহার করার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি। মানে কি একটা জেনারেটর ইউজ করে যে তাপ শক্তিটা উৎপন্ন হচ্ছে সেই তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে আমি কনভার্ট করতে পারি। সেই বিদ্যুৎটা আমরা ইজিলি ঘর বাড়ি হতে শুরু করে পৃথিবীর যে কোনো মানে আমাদের দেশের যে কোনো যে সব জায়গায় বিদ্যুৎ লাগবে সেই সব জায়গায় আমি ইজিলি কাজে লাগাতে পারবো। এটা একটা কথা। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখতে চাই একটা এমসিকিউ খুবই বেশি ইম্পর্টেন্ট, সেটা তোমার বিজ্ঞানের মনে করো যে কি তোমার কেমিস্ট্রি বলতে পারে আসতে পারে, এছাড়াও সমাজেও আসতে পারে এরকম একটা এমসিকিউ। সেটা হচ্ছে কি আমার যে পাবনা জেলার তোমার সরকারি একটা পারমাণবিক কেন্দ্র আছে, ঠিক আছে। সো পারমাণবিক কেন্দ্র বলতে কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর কি বেসিক্যালি। সো এই বিদ্যুৎ কেন্দ্রটা আমাদের প্রায় মনে করো যে কি 2400 মেগাওয়াট বিদ্যুৎ, ঠিক আছে। আমি একটু লিখে দিই যে তোমার কোথায় বাংলাদেশে, আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের পাবনা জেলা, ঠিক আছে, পাবনা জেলায়, বাংলাদেশের পাবনা জেলায় তোমার হচ্ছে কি কত 2400 মেগাওয়াট বিদ্যুৎ, ঠিক আছে। 2400 মেগাওয়াট বিদ্যুৎ সাধারণত আমাদের এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপন্ন হয়ে থাকে। আর হচ্ছে কি এটার সাহায্যে মনে করো যে কি পুরো বাংলাদেশ তো পুরোটাকে কভার করতে পারে না, বাট কিছু কিছু অংশ আমাদের এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ দেওয়ার মাধ্যমে কভার হয়ে থাকে। এরিয়াগুলো কভার বলতে কি বুঝতে চাইতেছি মানে বিদ্যুৎ দিয়ে
ওই জায়গাটা থেকে আলোকিত রাখা, ঠিক আছে। তো তেজস্ক্রিয় আইসোটোপের বিভিন্ন ধরনের আমরা কিন্তু ব্যবহার দেখতে পাচ্ছি। আর তেজস্ক্রিয় আইসোটোপের যেমন ব্যবহার আছে, ঠিক একই ভাবে এটার কিছু প্রভাব আছে বা সাইড এফেক্ট আছে। সাইড এফেক্ট নিয়ে কথা যদি বলতে যাই, তোমার আমি ডিসকে যাই না, তোমরা যারা ভিডিওটা দেখতেছো মানে ক্লাসটা যারা দেখতেছো তারা কতটুকু মুভি পছন্দ করো। একটা মুভি বের হইছে, যে মুভিটা গত সালে বের হয়েছিল মনে হয়, হ্যাঁ গত সালে, যেটা হচ্ছে ওপেনহাইমার, ঠিক আছে। এই মুভির ঘুরে ফিরে মেন যে কথাটা, এটা হচ্ছে একটা বিজ্ঞানী যার নাম হচ্ছে ওপেনহাইমার। সে একটা তোমার নিউক্লিয়ার বোমা আবিষ্কার করছে। পৃথিবীতে এখন যেসব দেশে নিউক্লিয়ার বোমা দেখতে পাও, সেটার প্রথমটা আবিষ্কার করছে সে, আমেরিকাতে। সো বেসিক্যালি এই নিউক্লিয়ার বোমাটা, তোমরা এই কাহিনীটা অনেকেই শুনছো, জানো না এরকম মানুষ খুবই রেয়ার। আমি মনে করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের দুইটা শহর ছিল, তাই না? দুইটা শহর, মানে অনেকগুলো শহরের মধ্যে দুইটা যে শহর, সেই দুটো শহরের ভিতরে একটা হচ্ছে হিরোশিমা, একটা হচ্ছে নাগাসাকিতে বোমা ফালানো হয়েছিল, পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার বোমা বলি। সেই বোমাটা ওই বিজ্ঞানী আবিষ্কার করছিল, কে? ওপেনহাইমার। তার জীবনের উপরে ওই মুভিটা। যাই হোক, এই যে নিউক্লিয়ার বোমাটা যে আবিষ্কার করা হয়েছে, এটা বেসিক্যালি কিন্তু আইসোটোপের সাহায্যে করা হয়েছে, ঠিক আছে। এই আইসোটোপের ব্যবহার যে কত পরিমাণে ক্ষতি হইতে পারে সেটা বলার বাইরে। এই শরীরের ভিতরে আমি একটু আগে মানে কি এই ক্লাসটার মধ্যে কিন্তু প্রথম দিকে আমি অনেকগুলো কথা বলছিলাম যে আইসোটোপের সাহায্যে কি কি আমার শরীরের ভিতরে উপকার আনা যায়। সেম একইভাবে আইসোটোপের অধিক ব্যবহারের ফলে আমার শরীর পুরো ধ্বংস হয়ে যেতে পারে, আমি পুরো ইজিলি মারা যেতে পারি। সেই ঘটনাটি ঘটছিল কি জাপানে, যখন পারমাণবিক বোমাটা ফালাইছিল। সেই পারমাণবিক বোমার ভিতরে অবশ্যই তেজস্ক্রিয় বিভিন্ন রশ্মির কারণে অনেক অনেক মানুষ, কম করে হলো 2 লাখ 3 লাখ, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে একজাক্ট হিসাব তো আর কেউ জানে না, তাই না? তো অনেক লাখ লাখ মানুষ মারা গেছিল। বুঝা যায় যে কতটুকু ভয়ঙ্কর হতে পারে এই জিনিসটা। এই সাথে তোমার রাশিয়াতে, তখন আসলে রাশিয়া বললে ভুল হবে, তখন সোভিয়েত ইউনিয়ন ছিল, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়ন নিয়ে যদি ছোট একটা কথা বলতে যাই, যদি এটা কেমিস্ট্রি ক্লাস, বাট ছোট একটা কথা বলতে যদি যাই, সোভিয়েত ইউনিয়ন ছিল অনেকগুলো দেশ মিলে একটা দেশ, ঠিক আছে, মানে একটা ঐক্য জোট টাইপের। পরে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো দেশে কনভার্ট হয়ে গেছে। এর মধ্যে রাশিয়াটা ছিল সবচেয়ে বড়। তো রাশিয়াটাকে আগে সোভিয়েত ইউনিয়ন ধরা হয়, বাট রাশিয়ার সাথে আরো অনেক দেশ যুক্ত হয়ে সোভিয়েত ইউনিয়ন জিনিসটা ছিল। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পরে রাশিয়াটা সবচেয়ে বড় দেশ, এরপর বাকি ছোট ছোট দেশ অনেক ভাগ হয়ে গেছে। তার মধ্যে একটা দেশ হচ্ছে ইউক্রেন। এই যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে না, মূলত এটাকে কেন্দ্র করে, যে ওরা চাচ্ছে যে ইউক্রেন যাতে আবার রাশিয়ার সাথে যুক্ত হয়ে যায়। তো এই জিনিসগুলো নিয়ে অনেক হাবিজাবি কথাবার্তা, বাট মেইন ফ্যাক্ট যেটা, যে ইউক্রেন আগে রাশিয়ার সাথে যুক্ত হয়ে পুরোটা মিলে আরো অনেকগুলো দেশ একসাথে মিলে তোমার ছিল কি সোভিয়েত ইউনিয়ন। তো সোভিয়েত ইউনিয়ন বা মানে রাশিয়া যেটা বলে নাকি, আমি 1986 সালে, এটা তোমার বলতে গেলে বাবা 1986 সাল না, হ্যাঁ 86 সালে চেরনোবিল একটা জায়গার নাম, সেই চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটা দুর্ঘটনা ঘটছে। এটা নিয়ে আলাদা একটা সিরিজ টিরিজ আছে, বাট যাই বলো না কেন খুবই ভয়ানক একটা ছিল। এমন দুর্ঘটনা ঘটছে যে চেরনোবিলে এখন পর্যন্ত কোনো মানুষ বসবাস করতে পারে না। সেম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের দেশে যেরকম আছে না, সেম এই যে এখানে বললাম না পাবনা জেলে, একই ভাবে ওখানেও ছিল চেরনোবিলে। ওখানে একটা ঝামেলার কারণে ওগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিস্ফোরণ হয়েছে। এর ফলে যে আইসোটোপ গুলো ছিল, ওগুলো এমন ভাবে বাতাসের সাথে মিশে গেছে, ওখানকার অনেক মানুষ মারা গেছে এবং ওখানে অনেক প্রাণীও মারা গেছে। এখন পর্যন্ত ওই জায়গায় বসবাস করতে পারে না। কারণ কি বলা হয়, ওই জায়গার মধ্যে এখনো এখনো অনেক ধরনের তেজস্ক্রিয় রশ্মি আছে বিদ্যমান। তো বেসিক্যালি তুমি চিন্তা করো, একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকাও অনেক বেশি রিস্ক। আল্লাহ না করো যদি এখানে কিছু হয়, বাংলাদেশ দেশটা কিন্তু অনেক ছোট, একসাথে সাথে পুরো বাংলাদেশ শেষ, 1 সেকেন্ড লাগবে না পুরো বাংলাদেশ শেষ হইতে। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক মানে কি বোমা যাই বলো না কেন, নিউক্লিয়ার জিনিসগুলো খুবই বেশি রিস্কি। আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ অনেক বেশি রিস্কি বলার বাইরে। সো এই চ্যাপ্টারটা বেসিক্যালি এখানেই শেষ। লাস্টে দিয়ে এসে আমি একটু ছোটখাটো গল্পের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আশা করি ক্লাসটা বুঝছো তোমরা, ভালো লাগছে তোমাদের। সো এই ক্লাসটার মাধ্যমে আমরা মূলত অধ্যায় 3, কেমিস্ট্রির অধ্যায় 3, তাই না? কেমিস্ট্রির অধ্যায় 3 আমরা শেষ করতেছি। সো আগামীকালকে থেকে আমরা বেসিক্যালি আপলোড করব তোমার জীববিজ্ঞান, ঠিক আছে, জীববিজ্ঞান অধ্যায় 2। ওটা যখন আপলোড করা শেষ হবে, এরপরে আমরা চলে যাব হায়ার ম্যাথে, হায়ার ম্যাথস ওগুলো মানে কি আমরা ঘুরে ফিরে প্রতিটা সাবজেক্টেরই বলছিলাম যে যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, ঠিক আছে, আমি আবারও বলতেছি, যতগুলো ইম্পর্টেন্ট টপিক বা বলতে পারো যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার গুলো আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে পুরোপুরি শেষ করে দিব। নভেম্বর ডিসেম্বর থেকে আমরা তোমার বলতে পারো যে কি চেষ্টা করবো, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা যে বেচ টানবো, পেইড বেচ, সেই পেইড বেচের ভিতরে আমরা এই চ্যাপ্টার গুলো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোকে আবার খুব কুইক রিভিশন দিব। এই ক্লাসগুলো কিন্তু বেসিক ক্লাস, যে কিচ্ছু পারে না সেও যাতে দেখে বুঝতে পারে, সেরকম করে নেওয়া ক্লাসগুলো একটু স্লো রাখতে পারে, কিন্তু তোমার জন্য অনেক উপকারী হবে। কিন্তু পেইড বেচে আমরা এরকম স্লো ক্লাস নিব না, আমরা অনেক হাই স্পিডে ক্লাস নিব,
কারণ কি আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখি ক্লিয়ার হয়ে যাবা ওই ক্লাসগুলো করতে, বা ওই বেচের ক্লাসগুলো, পেইড বেচের ক্লাসগুলো করতে। সো পেইড বেচের যে তোমার লিংকটা, ডিটেইলস এর লিংকটা, এটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, তুমি চাইলে দেখে নিতে পারো, ভর্তি হয়ে যেতে পারো। আমাদের প্রি অর্ডারে কিছু অফার চলতেছে, সো সেই অফারটা যদি চাও তুমি অবশ্যই ভর্তি হয়ে যাবে এখনই। আর সবচেয়ে বড় কথা এখানে কি কি থাকবে এই বেচে যদি ছোট করে একটা সামারি দিতে চাই, বেশি কথা বলবো না, শেষ পরে যেহেতু তোমার এখানে এই ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো সেগুলো একটা রিভিশন থাকবে, কুইক রিভিশন বেচ। রিভিশন শেষ হওয়ার পরে সাথে সাথে আমরা মডেল টেস্ট সলভে চলে যাব, মানে আমরা রিভিশনটা শেষ করব। রিভিশন শেষ করার পরেই তোমরা টেস্ট পরীক্ষাটা হয়ে যাবে তোমাদের কলেজে। সেই কলেজে টেস্ট পেপারের কলেজের টেস্ট পরীক্ষাটা হওয়ার পরে টেস্ট পেপার বের হবে, সেই টেস্ট পেপার সাথে সাথে আমরা সহজে চলে যাব প্রতিটা চ্যাপ্টারের উপরে, যে সব চ্যাপ্টার গুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। কিছু কিছু চ্যাপ্টার আছে আমি তুমি আমরা সবাই জানি যেগুলো আসার চান্স খুবই খুবই কম, সেই সব চ্যাপ্টার গুলো আমরা আগে ধরবো না, আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ধরবো, সেগুলো শেষ হয়ে গেলে আমরা ওইগুলোতে যাব, ঠিক আছে? তো আগে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সো ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোর উপর যখন টেস্ট পেপারের প্রশ্নগুলো সব আমরা টেস্ট পেপার সলভটা ওই কোর্সের ভিতরে দিয়ে দিব, ওইটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা এক্সাম বেঁচে যাব, মানে একই বেচের মধ্যে সব 3 in 1 বলতে পারো, রিভিশনও পাচ্ছ, টেস্ট পেপার সলভও পাচ্ছ, এবং সব শেষে জানুয়ারি মাসে তুমি অনেকগুলো পরীক্ষা দেওয়ার চান্সও পাচ্ছ, ঠিক আছে? এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তুমি তোমাকে যাচাই করে নিতে পারবা তোমার প্রস্তুতিটা কেমন। আর শুধু যে জানুয়ারিতে পরীক্ষা হবে তা না, এছাড়া যখন রিভিশন নিব, যখন টেস্ট পেপার সলভ করাবো, তখনও প্রতি 2 দিন 3 দিন পর পর ওটা আমরা একটা রুটিন সাজাই দিব, এরকম হতে পারে প্রতিদিন পরীক্ষা নিব আমরা, পরীক্ষার উপরে থাকবা, ঠিক আছে? কারণ কি পরীক্ষা মানেই প্র্যাকটিস, আর প্র্যাকটিস যত বেশি করবা তত বেশি তুমি সফল হওয়ার চান্স থাকবে। আর পরীক্ষা যত বেশি দিবা তত তুমি বেশি বুঝতে পারবা যে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে তোমার, সেই প্রশ্নগুলো তুমি কিভাবে সলভ করতে পারতেছো নাকি পারতেছো না। যদি ল্যাকিংস থাকে সেই ল্যাকিং গুলো আমরা তোমাদেরকে সাহায্য করবো উঠায় নেওয়ার জন্য, কভার আপ করার জন্য। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আগামীকালকে বায়োলজির 2 নাম্বার চ্যাপ্টারে। আল্লাহ হাফেজ।